সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা নাহিদ। আলোচনা শুরুর আগে আমরা আজকের যেসব শিরোনাম আছে খবরের সেগুলো একটু জানিয়ে দিব। বাসায় ফিরেছেন খালেদা জিয়া, বিজয়কে সুসংহত করতে শক্ত হাতে বিশৃঙ্খলা দমন করতে হবে বলেছেন ফখরুল। হেলিকপ্টার থেকে গুলি, হাসিনা ও খায়রুলের নামে হত্যা মামলা, হাসিনা ও তার মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো দৃষ্টিকটু বলেছেন শিক্ষা উপদেষ্টা। দ্রুতই বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য উপাচার্য নিয়োগ। 15 দিনের মধ্যে অভ্যুত্থানে নিহতদের তালিকা করবে বৈষম্য বিরোধী আন্দোলনের উপকমিটি। ফেনীতে ভয়াবহ বন্যায় একজনের মৃত্যু, আরও কয়েক জেলায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লাখো মানুষ। ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, এস আলমের সব শেয়ার নিয়ন্ত্রণ করবে সরকার। দর্শক, আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে টক শোতে আলোচনা করে থাকি। তার আগে আমরা আজকে স্টুডিওতে যারা এসেছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে নিব। একেবারে আমার বাম দিক থেকে আছেন হচ্ছে জনাব ওমর নাসিফ আবদুল্লাহ, সিনিয়র লেকচারার, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তারপরে আছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান খান স্যার, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর একেবারে রাইট সাইডে আছেন ডক্টর হাসানাত আলী, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে এখন যেই টপিকটা নিয়ে সবাই আলোচনা করছি এবং নিউজও যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে আসলে প্রতিটা সেক্টরে কী কী ধরনের পরিবর্তন আসছে। আজকে আমরা যদি একটু জিজ্ঞেস করি স্যার, আপনাকে দিয়ে শুরু করব, যে বিশেষ করে যদি শিক্ষা ব্যবস্থায় কী কী ধরনের পরিবর্তন আপনারা দেখতে চান এই গণ অভ্যুত্থান, মানে আমরা জুলাই গণ অভ্যুত্থান যেটাকে বলছি, যে এটার পরবর্তী নতুন বাংলাদেশে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথা আপনি বললেন। আমি এই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা এখনও শত শত লোক এই অভ্যুত্থানে মানে আহত হয়ে হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি, এবং আমার সাথে যারা আজকে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে একটা অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে। আমরা জানি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়া এবং স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের এই অঞ্চলের মানুষ 5টা বড় ধরনের গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে, দেখেছে, এগুলোতে সাফল্য অর্জিত হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে মানে আমরা যদি বলি যে শাহাদাতের দিক থেকে, আহত নিহত হওয়ার দিক থেকে এবং জনসম্পৃক্ততার দিক থেকে এটি ছিল সবচেয়ে বড় একটা বিপ্লব, গণ অভ্যুত্থান। এদেশের ছাত্র সমাজ এটি শুরু করেছিল। পরবর্তীতে এই দেশের রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ এতে সম্পৃক্ত হয়েছে। শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে একটা বৈষম্যের প্রতিবাদ, কিন্তু পরবর্তীতে এটি এই দেশে দীর্ঘ 15 বছর ধরে যে চরম স্বৈরাচারী এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল, সেইটা উৎখাতের এক দফা আন্দোলনের মধ্য দিয়ে এটি শেষ হয়। এবং সর্বশেষে এই অভ্যুত্থানের আমাদের 15 বছরের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার যিনি নেতৃত্ব দিচ্ছিলেন শেখ হাসিনা, তার পদত্যাগ এবং দেশ ছেড়ে পলায়নের মধ্য দিয়ে এটির একটা সফল হয়েছে, এবং বাংলাদেশ একটা নতুন অভিযাত্রায় বাংলাদেশ শুরু হয়েছে। তো এই অভিযাত্রায় বাংলাদেশের যারা আত্মহুতি দিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের একটা লক্ষ্য ছিল। সেটা হলো যে প্রথমেই তাদের যে লক্ষ্যটা ছিল যে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বৈষম্য নিরসন, কিন্তু এটি পরবর্তীতে বাংলাদেশের সর্বস্তরে যে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে একটা লড়াইয়ে পরিণত হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম গত 15 বছরের ধরে মানুষের যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, মানুষের যে ভোটাধিকার হরণ করা হয়েছিল, বাক স্বাধীনতার যেটি হরণ করা হয়েছিল, সেটির থেকেও মুক্ত করার জন্য, দেশ এবং জাতিকে মুক্ত করার একটা লড়াইয়ে সেটি পরিণত হয়েছিল, এবং একটা সফলতা হয়েছে। এবং এই সাফল্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে একটা বলা হচ্ছে যে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, এবং এর মধ্য দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা জানি যে প্রথমে একটা 17 সদস্যের ছিল, পরবর্তীতে আরও 4 জন যুক্ত হয়ে 21 সদস্যের একটা সরকার গঠিত হয়েছে। এবং 8 তারিখে প্রথম দফায় আমরা দেখি যে দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং সেই হিসাব করলে আজকে 21 তারিখ, সেই হিসাবে এই সরকারের বয়স হয়েছে মাত্র এখন পর্যন্ত 16 দিন। এবং এই 16 দিনে তারা একটা অঙ্গীকার নিয়ে আসছেন, এবং যে সরকারটি গঠিত হয়েছে
এই সরকারটা কিন্তু অন্য আর 10টা ইন্টারিম গভর্নমেন্টের মতো নয়। একটা রক্তে রঞ্জিত গণ অভ্যুত্থানের উপর কিন্তু তাদের অবস্থান, এবং সেই অভ্যুত্থানে যারা আত্মহুতি দিয়েছেন, যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের একটা রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ, মেরামত তাদের ভাষায়, এবং একটা সংস্কার, এবং সংস্কার, এই সংস্কারের মধ্যে আমাদের অর্থনীতি, আমাদের যে রাজনীতি সবগুলো আছে, এবং এর সাথে একটা শিক্ষা ব্যবস্থারও একটা আমূল সংস্কারের আছে। আপনি জানেন যে এই স্বৈরাচারী সরকার মানুষের, শুধুমাত্র পতিত স্বৈরাচারী সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে তা নয়, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও এক ধরনের মানে একেবারেই এটা কি বলবো নৈরাজ্যের মধ্যে ফেলে দিয়েছে। আপনি জানেন ঘন ঘন আমাদের কারিকুলাম পরিবর্তন, মানে এবং শিক্ষার্থীদের এক ধরনের গিনিপিগে পরিণত করে তারা তাদের যে প্রজেক্ট কর্মকৌশল সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে। এবং এই যে এখন বর্তমানে একটা মানে কারিকুলাম চলছে, মাঝপথে এসে অভিভাবক এবং শিক্ষার্থীরা এটাকে বাতিল করার জন্য দাবি করছেন, এবং আমাদের মাননীয় উপদেষ্টা তিনি এক ধরনের ইঙ্গিত দিয়েছেন যে আমাদের যে পুরনো শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে সংস্কার করে পরিমার্জিত রূপে একটা নতুন শিক্ষা ব্যবস্থা দেবে। আমরা এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা মানুষকে যন্ত্রে পরিণত করবে না। আমরা এক ধরনের কথা কিন্তু আমাদের চলে যে বাজারমুখী শিক্ষা, বাজারমুখী শিক্ষা, শিক্ষার উদ্দেশ্য কিন্তু শুধু বাজার নিয়ন্ত্রণ করা বা বাজার উপযোগী মানব সম্পদ তৈরি করা না। আমরা এটা অবশ্যই স্বীকার করি যে আমরা একটা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, এবং সেই চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আমরা একটা মানে দেশের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে আছি। সেই চ্যালেঞ্জের জন্য আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরি করব। কিন্তু এই পর্যায়ে এসে আমি একজন শিক্ষক হিসাবে আমি মনে করছি যে এই শিক্ষার সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং আমাদের যে অর্থনীতির পরিচালনার জন্য এখন আমাদের সবচেয়ে দরকার হলো একটা নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ। কেননা এই যে আমরা এখন আমাদের সামনে উন্মুক্ত হয়েছে যে আমাদের দেশের অর্থনীতিতে যে একটা লুটেরা সৃষ্টি হয়েছে, দুর্নীতিবাজ তৈরি হয়েছে, সবাই শিক্ষিত মানুষ, আমাদের মানে তথাকথিত সবাই শিক্ষিত মানুষ। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই ধরনের মানুষ তৈরি হবে। আমরা চাই একটা নৈতিক জ্ঞান, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা শিক্ষিত সমাজ তৈরি হবে, এবং এই শিক্ষিত সমাজ তৈরি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার যে একটা আমূল পরিবর্তন আমাদের দরকার। এবং এখানে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, আমাদের বিশেষজ্ঞ যারা আছেন, তাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তারা সবকিছু করে যেতে পারবেন এইরকম না, কিন্তু তারা একটা পথ এবং একটা ভিত্তি তৈরি করে যাবেন, একটা রূপরেখা তারা তৈরি করে যাবেন। কারণ আমরা এটা চাই না যে এই সরকার মানে অনেক দিন ধরে এই কার্য সম্পাদন করার জন্যই হবে। আমরাও চাই যে একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, কিন্তু ভিত্তিটা তারা রচনা করবেন এবং তারা এমন একটা সিস্টেম দাঁড় করিয়ে যাবেন পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো এসে এইখান থেকে আর সরে যেতে পারবে না। এই ধরনের আমরা আবার ফিরে আসবো, এই বিষয়ে আরো আমরা আলাপ করব। হাসানাত স্যার, আপনার কাছে যদি এখন একটু জানতে চাই যে এই গণঅভ্যুত্থানের পরে ছাত্র শিক্ষক সম্পর্কে আপনার কি মনে হয় কোনো নতুন ডাইনামিক সৃষ্টি হয়েছে? তাদের মানে এখন আমরা তাদেরকে কিভাবে ডিল করব, বা টিচার্সরা কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা বলেন, বা তাদের সাথে আগের মতোই ওই সম্পর্কটা থাকছে কিনা, ইন্টারঅ্যাকশনটা, রাইট, কানেকশন অর ইন্টারঅ্যাকশন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি এনটিভির এই জনপ্রিয় টকশো যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে। আমার দুইজন বিজ্ঞ আলোচক প্রফেসর সিদ্দিকুর রহমান খান অনেক চমৎকার করে কথাগুলো বলেছেন। আমি ঠিক সেই জায়গায় না গিয়ে আমি সোজা সাপটা একটু ক্যাম্পাসে ফিরে আসতে চাই। দেখেন, ছাত্ররা উনি বলেছেন তাদের ছিল কিন্তু বৈষম্য। সেই বৈষম্য নিরসনে এখন পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রূপরেখা, যেটা আপনি বলছেন, স্যার বলছিলেন, সেই রূপরেখা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। সেটি বোধহয় পাইলে এই যে যারা অভিভাবক শূন্য যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, সেই অভিভাবক তো দিতে হবে। অভিভাবক এবং ছাত্রদের মধ্যে এই যে বৈষম্য বিরোধী যে একটা মনোভাব তৈরি হওয়া, দীর্ঘদিন ধরে যেটা স্বৈরাচারী সরকার বা পতিত সরকার যেটা তৈরি করেছে, একদলীয় একটা কর্তৃত্ববাদী সরকার। আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখেছি 80-এর দশকে, 90-এর দশকে, একদিকে ছাত্রলীগ মিছিল, একদিকে ছাত্র দল মিছিল, আরেকদিকে ছাত্র ইউনিয়ন মিছিল। আমরা দেখেছি মধুর ক্যান্টিনে পারস্পরিক যে সহমর্মিতা বা বন্ধুত্ব, ভ্রাতৃত্বের বোধ, সেই চিত্র কত 18 বছরে এই সরকার রাখেনি, একেবারেই সবগুলো দখলে পরিণত ছিল। আমার মনে হয় যে আমরা আর সেই সম্পর্কের জায়গা থেকে সবচেয়ে বড় কথা হলো ক্যাম্পাসগুলোতে সুশাসন নিশ্চিত করা। সুশাসন কোন জায়গায়? উনি একটা হলের প্রভোস্ট, আমি একটা হলের প্রভোস্ট ছিলাম আমার জীবনে। সেই হলে যদি মেধাবীরা থাকতে না পারে, মেধাহীনরা যদি অস্ত্রবাজি করে, এখন যে সমস্ত হলগুলো থেকে বই খাতা, এক সময় পতিত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন, তির্যক বলতেন যে আমি দিই বই খাতা, অন্যরা দেয় অস্ত্র। আজকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হল থেকে অজস্র
অস্ত্র উদ্ধার হচ্ছে, কারা দিয়েছিল তারা? এই যে হলগুলো যে একটা ক্যান্টনমেন্টে তৈরি করা হলো, সহ অবস্থান একেবারে তিরোহিত হয়ে গেল, এবং এটি কিন্তু হয়েছে আমার বলতে দ্বিধা নেই, আমারই কিছু সহকর্মী যারা দল দাসে পরিণত হয়ে গেছিল এই গত 15 বছরে, তারা ছাত্রদের পক্ষে দাঁড়াননি। অধিকাংশ প্রফেসর যখন ছাত্রদের পক্ষে দাঁড়াতে গেছেন তখন তারা কিন্তু বাধা হয়েছেন। ইন্টারাকশন কিন্তু সেখানেই নষ্ট হয়ে গেছে। যখন ছাত্ররা দেখে যে আমার বিপদে মেধাবী ছাত্র, আমি হলে থাকতে পারি না, আমার সিটটি অন্যের কাছে ছাত্রলীগ বাণিজ্য করে বিক্রি করে, বা আমার রাতের অন্ধকারে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যে তার বেডপত্র সবগুলো বাইরে এসে আগুন লেগে পুড়িয়ে দেয়, হাতুড়ি দিয়ে তার কোমর ভাঙে এবং তাকে কানে চড় দিয়ে কানটা ভেঙে ফেলে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, মেধাবীরা যখন থাকতে পারে না, আমার প্রফেসর যখন চেয়ে দেখেন, আমার সহকর্মীরা, আমার ভাইস চ্যান্সেলর যখন শক্তভাবে বলতে পারেন না যে এই হলটি মেধাবীদের আবাসস্থল, যখন করতে পারেন না, সেই ইন্টারাকশনের জায়গাটা তখনই নির্ধারিত হবে পজিটিভ, যখন এই বৈষম্যটা দূরীভূত হবে। প্রভোস্ট হবেন সেই হলের সকল ছাত্রদের প্রভোস্ট, ভিসি হবেন কোনো নির্দিষ্ট ড্রয়িং রুম এবং বেডরুম থেকে নয়, যিনি মানুষের কাছে গ্রহণযোগ্য, ছাত্রদের কাছে গ্রহণযোগ্যতার জায়গায় আছেন, যিনি সোজা হয়ে সত্যকে সত্য বলতে পারবেন, মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন। অন্তত এই মানসিকতা যারা 18 বছর দেখিয়েছেন শত চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতাকে ফেস করে, সেই রকম মানুষগুলো যদি এই জায়গায় আসে, ইন্টারাকশন অটোমেটিক্যালি ভালো হবে। যদি সেটি না হয়, আজকে যে পদত্যাগের কথা উনি বলছেন, পদত্যাগের প্রশ্ন কেন আসছে? কারণ আপনি তো দলের দাস হিসেবে কাজ করেছেন, আপনি তো ছাত্রদের অভিভাবক হিসেবে তাদের অভিভাবকত্ব আপনি গ্রহণ করতে পারেননি, আমরা পারিনি। যদি পারতাম তাহলে ছাত্ররা কোনোভাবে কখনো আমাদেরকে এই পদত্যাগ করতে বাধ্য করতো না। আপনি ছোট্ট একটি খুলনা বিশ্ববিদ্যালয়, একজন ভাইস চ্যান্সেলর দাঁড়িয়ে পড়েছে, এটা আমার ক্যাম্পাস, আমার অনুমতি ছাড়া একজন আইন শৃঙ্খলা বাহিনী ঢুকবে না। আপনি বিশ্বাস করবেন কি, ছাত্ররা তাকে রোমের ভিতরে আবদ্ধ করে রেখেছে, আবদ্ধ। এই যে প্রফেসর সিদ্দিকুর রহমান খানেরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি, কই ছাত্ররা তো আমাদের পদত্যাগ চায় না। পদত্যাগ কাদের চায়? যারা ছাত্রদের স্বার্থ না দেখে, এই সমস্ত গুন্ডা পান্ডা এবং যাদের ছাত্রত্ব নেই, তারা হলকে একটি নৈরাজ্যকর অবস্থা তৈরি করেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে দেখেন, এই যে সিট বাণিজ্য, তারপরে কমন্ডম কালচার, টর্চার সেল, এগুলো কারা তৈরি করলো? আমরা তো প্রবর্ত ছিলাম, আমরা তো সেখান থেকে সরকারের ভাতা নিতাম। এটি সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হতো কেন? যেন আমার এই গ্রাম থেকে উঠে আসা এই তরুণ প্রজন্মের সন্তানরা নিরাপদে থাকতে পারে। আমার বাবা মারা আমার সন্তানদেরকে হলে পাঠায় কেন? যে আমি আমার অভিভাবকত্ব গ্রহণ করব এবং সেই অভিভাবকের মধ্য দিয়ে প্রকৃত অভিভাবকের ভূমিকা পালন করব। আমরা কি করেছি? আমরা তো করিনি। আমরা করিনি বলেই আজকে এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে। আমি অনুরোধ করব যে আগামী যারা প্রশাসন আসবেন, অন্তত এই জায়গা থেকে শিক্ষা নেবেন। এই অভিভাবক যে পরিবর্তন হয়েছে, এটা ভালোর জন্যই না, এটাই আমরা আশা করতে পারি। যে অভিভাবকের সবচেয়ে বড় যে শিক্ষাটি হলো যে আপনি যদি অভিভাবকত্ব নিতে না পারেন, ভবিষ্যতে একই পরিণতি আপনাকে উপভোগ করতে হবে। আপনার ছাত্ররা আপনাকে ক্লাস থেকে বের করে দেবে, আপনার ছাত্র রাস্তায় সম্মান করবে না, আপনার ছাত্ররা আপনার বিরুদ্ধে পদত্যাগ চাইবে। এই জায়গা থেকে যারা ভবিষ্যতে ওই চেয়ারে বসবেন, তারা এটাকে শিক্ষা হিসেবে নিয়ে আগামী দিনে প্রকৃত অভিভাবক, তার বাবা মা সবকে ছেড়ে এসে একজন প্রভোস্টের অভিভাবকত্বে থাকেন, তার নিরাপত্তা বিঘ্নিত হয়, আপনি একটি কথা বলেন না। তার বেদপত্র পড়া হয়, আপনি পাশে দাঁড়ান না। তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ওই যে কোমরে ভেঙে দেয় হাতুড়ি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিয়ারের চত্বরে, আপনি পাশে দাঁড়ান না। আপনি কি করেন? ছাত্রলীগ কি বলল, ছাত্রলীগ কোন তালিকা দিল, এটার যদি পুনরাবৃত্তি আবারও হয় যে বৈষম্য বিরোধী ছাত্র কি বলল বা অন্য দল কি বলল, তাহলে কিন্তু এই যে দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় বিপ্লবের কথা বলছি, সেটি প্রশ্নবিদ্ধ হবে। আমি আশা করতে চাই আমার সন্তানরা এই স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং একটি পথ তৈরি করে দিয়েছে। যদি সবগুলো পথ ওপেন করতে চান, কিছুই করতে পারবেন না। অতএব অল্প যে মূল যে জায়গাটি, যে গণতান্ত্রিক বাংলাদেশ, সংবিধানকে একটি অসাংবিধানিক ইয়েতে পরিণত করা, সেখানে ফিরে যেতে হবে। আর আমি অনুরোধ করবো আমার সন্তানদেরকে যে আপনারা যা করেছেন আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এখন প্রত্যেকটি মানুষের কাজ হলো তার স্ব জায়গায়, শিক্ষকরা ক্লাসে যাবেন, পাঠদান করবেন, ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন। আমার ছাত্ররা অন্তত অপ্রয়োজনীয় কোনো কাজে আর নিজেদেরকে আত্মনিয়োগ না করে তারা ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে এবং তারা পথ দেখাবে আমাদেরকে, এবং তারা প্রত্যেকটি ক্ষেত্রের জন্য একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাদের রোড ম্যাপ বা তাদের পরিকল্পনা যদি দেন যে ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি আপনার জন্য এই আমাদের প্রাপ্ত, রাজশাহী ইউনিভার্সিটি এই প্রাপ্য, স্বাস্থ্য এটি, সব জায়গায় যদি আপনি হাত দেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা হতে পারে। সবচেয়ে বড় কথা, বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, তাদের হলগুলোকে নিরাপদ আবাসস্থলে পরিণত করতে হবে এবং তারা ওয়াচডগ হিসাবে ঘাড়ের পেছনে দাঁড়িয়ে থাকবে যে আপনি এটি নয় স্যার, আপনার দায়িত্ব এটা, আপনি করবেন। যার যে দায়িত্ব, সেই দায়িত্বটা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কি না আমার এই বৈষম্য বিরোধী ছাত্ররা
একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ওয়াচডগের ভূমিকা পালন করবে। স্যার আমরা এটা নিয়ে আরো কথা বলবো। ওমর, আসলে আমি দুটো জিনিসই জানতে চাচ্ছি, যেটা হাসানাত স্যারকেও জিজ্ঞেস করেছিলাম, যে এখন তারা যে ক্যাম্পাসে ফিরছে, এখন কি টিচার আর স্টুডেন্টদের কোনো ডাইনামিক চেঞ্জ হয়েছে কিনা, এবং এইটা আপনারা এবং তাদের ফিরে আসাটা কিভাবে ডিল করবেন, বা কোনো প্রিপারেশন আছে কিনা আপনাদের? ধন্যবাদ। আমি যেহেতু বাংলাদেশে একটা বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছি, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদ নর্থ সাউথ ইউনিভার্সিটির শহীদ আবিরকে স্মরণ করছি, মুগ্ধকে স্মরণ করছি, আসাবুল ইয়ামিনকে স্মরণ করছি, সবাইকে স্মরণ করছি। আমার কথার শুরুতে আমাদের সম্মানিত দুজন শিক্ষক আছেন। একটা খুব ইন্টারেস্টিং ডায়নামিক হচ্ছে আজকে আমাদের যে দুজন শিক্ষক আছেন তার সাথে আমার, যে এইবার যারা আন্দোলন করলেন, আমরা যেটাকে বলছি একটা জেন জি লেড রেভলিউশন, এই বয়সের ছাত্রদের সাথে কাছাকাছি বয়সের দিক থেকে আমি অনেক বেশি আমাদের দুজন সমাজের শিক্ষকের কাছ থেকে। আমি একটা পার্সপেক্টিভ, আপনি যে দুটো প্রশ্ন করেছেন এই দুটো প্রশ্নকে অ্যাড্রেস করার আগে অ্যাড্রেস করতে চাই। সো প্রোলগটা হচ্ছে এরকম যে আমরা যখন ক্লাসে কথা বলতাম এই জেনজিদের সামনে, আমি একটা কথা সবসময় বলতাম, সেটা হলো যে এই সোশ্যাল মিডিয়া লেড যে একটা জেনারেশন যারা অনেক বেশি অবসেসড উইথ সোশ্যাল মিডিয়া, তাদের মধ্যে একটা অসম্ভব শক্তির জায়গাটা হচ্ছে দে আর ভেরি কানেক্টেড। কিন্তু আমরা সবসময় বলতাম এই কথাটা যে এই যে সোশ্যাল মিডিয়াতে তোমাদের যেই এক্সেসিভ কানেকশন, এটার একটা ডেঞ্জার আমরা দেখি, সেটা হলো যে তোমাদের মধ্যে এক ধরনের ইন্ডিভিজুয়ালিজম তৈরি হচ্ছে। আমরা ঠিক শিওর না, আমরা যারা মিলেনিয়াল, 80 দশকের মাঝামাঝি যাদের জন্ম, তাদের মধ্যে যে একটা কালেকটিভিস্ট চিন্তা ছিল, তোমাদের মধ্যে এটা কি আস্তে আস্তে আছে সেটা নিয়ে আমাদের সংশয় ছিল। খুব বিস্মিত হলাম আমরা যে যখন তাদের বুকে গুলি চললো তারা দেয়ালের মতো সচন হয়ে দাঁড়িয়ে গেল। এবং প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ হচ্ছে যে এই আন্দোলন থেকে তাদের সরাসরি কোনো আউটকাম আসার কোনো সম্ভাবনা নাই, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেদের সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশনের পার্সেন্টেজই অনেক কম, কিন্তু তারা দাঁড়িয়ে গেল। এবং তাদের মধ্যে যে আমি কালেকটিভিস্ট একটা নোশনের অভাব বোধ করতাম, সেই ব্যাপারে আমাদের ভুল ভেঙেছে। সুতরাং এরকম একটা বাস্তবতা যখন তারা ক্যাম্পাসে ফিরে আসছে, আমি যেটা ফেসবুকে লিখেছিলাম, মানে আই উইল ট্রাই টু রিপিট দ্য সেম থিং হিয়ার, হচ্ছে আমি খুব সংকোচ বোধ করবো যে আমি তোমাদেরকে কী শেখাবো, কারণ ইতিহাসের একটা অসম্ভব জায়গায় আমরা দাঁড়িয়ে দেখলাম যে যাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালিস্ট মনে করেছি, যাদেরকে আমরা মনে করতাম যে ক্যাপিটালিস্ট সোসাইটির সাথে অনেক বেশি অ্যালাইন্ড, তারা যখন আমাদের কালেকটিভিস্ট যে চিন্তা, আমাদের সামগ্রিক চিন্তাভাবনার একটা পার্ট হলো, তখন আমরা বিস্মিত হলাম। সুতরাং হ্যাঁ, আমার মনে হয় যে ডাইনামিকটা এখন চেঞ্জ হবে, সেটা হলো যে আমরা শিক্ষক হিসেবে দাঁড়ানোর সময় তাদের সামনে গ্রেটার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে দাঁড়াবো। সুতরাং আমাদের বুঝতে হবে আমরা যাদের সাথে কথা বলছি, দে আর কামিং উইথ আ রেভলিউশনারি জিল। সুতরাং এখন যে একটা পোস্ট রেভলিউশন ইউফোরিয়া চলছে তাদের মধ্যে, একটা গ্রেটার কনফিডেন্স হচ্ছে, আমাদেরকে এই কনফিডেন্সকে নার্চার করতে হবে ইনটু দ্য রাইট ডিরেকশন। সুতরাং এই চেঞ্জটাকে আমি বলবো হচ্ছে ইটস আ চেঞ্জ ইন আওয়ার মাইন্ডসেট অ্যাজ ফ্যাকাল্টিজ, অ্যাজ টিচার্স। উই অলসো উইল বি নিডিং সাম স্ট্রাকচারাল চেঞ্জেস, আমি মনে করি। এবং স্ট্রাকচারাল চেঞ্জেসের মধ্যে আমার যেটা মনে হয়, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ডাইনামিক্সের মধ্যে ডিফারেন্স আছে। বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা যেটা দেখেছি সেখানে হচ্ছে যে আমাদের ছাত্রদের রিপ্রেজেন্টেশন ইন টার্মস অফ ডিসিশন মেকিং, এই ব্যাপারে আমাদের নিঃসন্দেহে তাদের কথা আরও বেশি শোনার মানসিকতা এবং স্ট্রাকচারাল চেঞ্জ আনতে হবে। উই হ্যাভ টু ডিভাইস আ মেকানিজম যে আমরা তার কথা কী করে শুনবো। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, সো আই নো দ্য ডাইনামিক্স অফ বোথ। পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যে ভয়টা সবসময় পেয়েছি যে এর মধ্যে রাজনৈতিক সচেতনতা একটা ব্যাপার, বাট একই সাথে দলীয় রাজনীতি আরেকটা ডাইমেনশনের ব্যাপার। ছাত্র রাজনীতির আমার মনে হয় যে উপস্থিতিটা ওখানে একটু বেশি প্রমিনেন্ট কম্পেয়ার টু প্রাইভেট ইউনিভার্সিটি, দ্যাট মেক্স আ বিগ ডিফারেন্স। সুতরাং আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটির মতো একটা স্টুডেন্ট ইউনিয়নের কথা চিন্তা করি, তখন সবসময় আমাদের এই ভয় ছিল, আগেও আছে এখনও আছে, এর মধ্যে দলীয় রাজনীতির অনুপ্রবেশ হয় কিনা। বাট উই হ্যাভ টু ডিভাইস দ্য মেকানিজম ইজ অল আই এম সেইং। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই মেকানিজম আমাদেরকে তৈরি করতে হবে। সুতরাং প্রত্যেকটা জায়গাতে স্টুডেন্টরা যখন ভাববে যে আই হ্যাভ আ রাইটফুল থিং টু সে, দে শুড বি এবল টু সে ইট, তাদেরকে সেটা বলার অধিকার আমাদেরকে দিতে হবে। সো সেই ডাইনামিজমটা এখন আছে। প্রস্তুতির জায়গা থেকে আমি যেটা বলবো, খুব স্পেসিফিকলি যেটা জিজ্ঞেস করেছেন, আমার মনে হয় আমি ফিলসফিক্যালি ভাবি যে উই শুড বি গিভিং দেম আ হিরোজ ওয়েলকাম, দে ডিজার্ভ আ হিরোজ ওয়েলকাম।
আই এম ভেরি ভেরি প্রাউড। আর আমি আমার ছাত্রদের সাথে অনেক বেশি কানেক্টেড। আমরা গতকালকে প্রায় 400 ছাত্রের মুখোমুখি হয়েছিলাম ইউনিভার্সিটিতে, জাস্ট টু শেয়ার দ্যার এক্সপিরিয়েন্সেস। আমরা দেখেছি যে তাদের মধ্যে যাদেরকে আবার বলছি, যাদেরকে আমরা ভেবেছিলাম ইন্ডিভিজুয়ালিস্ট, তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এত অস্বাভাবিকভাবে বেড়েছে। আই এম রিমাইন্ডেড অফ দ্যাট ভেরি ফেমাস কোট, সেটা হচ্ছে যে there are decades when nothing happens, but sometimes there are weeks where decades happened. So এই জুলাই রেভলিউশন আমাদেরকে চেঞ্জ করেছে, অথবা ম্যাস আপরাইজিং আমাদেরকে চেঞ্জ করেছে। So the reality of the ground is we have to listen to them and we have to give them a hero's welcome. Well explained. স্যার, আপনার কাছে যদি আবার যাই, আমরা এখন আবারও যদি ফিরে আসি একই টপিকে, যে এখন বাংলাদেশে আমরা এর আগেও দেখেছি যে প্রতিটা সেক্টরে অব্যবস্থাপনা, দুর্নীতির যে বিষয়টা উপস্থিতি এখন আরও চোখে পড়ছে, যেহেতু একটি ফ্যাসিবাদী সরকার পতনের পরে আমরা যে চেঞ্জগুলো আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটার সাথে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাঙ্গনে দুর্নীতির বিষয়টা কতখানি কানেক্টেড, এবং আমাদেরকে এটা মানে আপনারা যারা টিচার্সরা, তারা এটাকে এখন কিভাবে দেখছেন? এটার পরিবর্তন আসবে কিনা আপনারা কি মনে করেন? আসলে আমরা এখানে যারা বসে আছি, ওমর রাইটলি সেইড যে যাদের নেতৃত্বে বাংলাদেশে একটা পরিবর্তনের স্বপ্ন, আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছি, সেই প্রজন্মটার কাছাকাছি আপনি আর আমরা একটু আরেকটু ওল্ডেস্ট। তো আমরা যেটা মনে করছি, এবং হাসনাত ভাইয়ের কথা এবং ওর কথা সূত্র ধরে বলছি, যে বাংলাদেশে কিন্তু একটা বড় পরিবর্তনের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা সবসময় মনে করতাম যে এই পরিবর্তনের নেতৃত্ব দিব আমরা যারা আছি তারা, কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে আমরা যেখানে ব্যর্থ হয়েছি তারা, আমাদের উত্তর প্রজন্ম যেটাকে জেনজি আমরা বলছি, তারা সেটা কিন্তু করেছে। এবং সেইখানে আমি ওমরের সাথে একেবারে 100% যে আমরা আমাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছিল যে এই প্রজন্ম এরা নিজেদের নিয়ে এত ভাবে, এর বাইরে সামগ্রিকভাবে পরিবার এমনকি দেশ সম্পর্কে তো পড়ে, কিন্তু সেটা তারা ভুল প্রমাণ করে দিয়েছে। এবং আমি এখানে দাঁড়িয়ে তাদের জায়গায় আমি এটাকে স্যালিউট জানাচ্ছি। এখন আপনি যেটা বলছেন যে দেশের সামগ্রিক ব্যবস্থাপনায় তো একটা বড় রকমের ব্যত্যয় ঘটেছিল। আমরা যে প্রধানমন্ত্রীকে প্রতিনিয়ত বলতে শুনেছি যে সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি নিয়ে কটাক্ষ করতে গিয়ে তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, সেই প্রধানমন্ত্রী যদি রূপপুরের পারমাণবিক প্রকল্পের যেটা অভিযোগ এসেছে, সেই অভিযোগের যদি সত্যতা থাকে, তাহলে আমরা কিসের মধ্যে বসবাস করতাম? আপনি যেটা বলেছেন যে আমাদের সামগ্রিক যে আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর বিভিন্ন পর্যায়ে আমরা যে সমস্ত দুর্নীতির ভয়াবহ চিত্র আমরা যেটা পাচ্ছি, অব্যবস্থাপনার যে ভয়াবহ চিত্র আমরা এখন আমাদের চোখের সামনে ভেসে আসছে, আমরা কিছু জানতাম এবং এটা আরও বড় আকারে ব্যবহার। বাংলাদেশের প্রত্যেকটা খাতের মতো শিক্ষা খাতও কিন্তু একটা বড়, এবং আমরা টিআইবি থেকে আজকে একটা নিউজ এসেছে কিন্তু যে সাবেক যে শিক্ষামন্ত্রী ছিলেন, আজকে আমি একজন শিক্ষক হিসাবে এটি বলি যে তিনি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তিনি 2 কোটি টাকা নিতেন এবং অধ্যক্ষের ক্ষেত্রে 50 লক্ষ টাকা। তো এখন এইটা প্রমাণ হবে, এগুলো প্রমাণ সাপেক্ষে, এবং আমি মনে করি যে এইগুলো প্রমাণ হবে। এখন এই যে শিক্ষা খাতের দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু আমাদের কোনো রাগঢাক করার ব্যাপার ছিল না। আমাদের যে টিআইবি থেকে প্রতি বছর যে সমস্ত খাতগুলোকে দুর্নীতিগ্রস্ত খাত বলে তারা প্রমাণ করতেন, এর মধ্যে একটা শিক্ষা খাতের হতো, অথচ শিক্ষা খাতে দুর্নীতিটা সবচেয়ে কম হওয়ার কথা ছিল। কিন্তু সিস্টেমটা আমাদের দাঁড়িয়ে এই শিক্ষা খাতে আপনি ধরেন এই নিয়োগ, বদলি বা তারপরে অন্যান্য ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি তৈরি হয়েছে। এখন আমাদের একটা সুযোগ আসছে, যেহেতু আমরা রাষ্ট্র মেরামত করছি, রাষ্ট্র কাঠামোর মধ্যে শিক্ষা ব্যবস্থাটা আছে, সেটাও মেরামতের দাবি উঠেছে এবং এই দাবিটা সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি, আমি বেশি আশাবাদী হই নাই, তারপরেও বলছি যে বর্তমান সরকার যেদিন 16 দিন বয়সী হয়েছে, এই সরকার অনেক জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু শিক্ষাক্ষেত্রে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো হয়নি। আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অরক্ষিত অবস্থায় আছে, অভিভাবকহীন অবস্থায় আছেন। আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ব্যক্তিদেরকে, শিক্ষকদেরকে উপাচার্য হিসাবে নিয়োগ দিবেন, কিন্তু
এই যে সময়টা চলে গেছে এটা যদি আরও প্রলম্বিত হয় তাহলে যারা এই বিপ্লব সংগঠনে মূল নেতৃত্ব দিয়েছে, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এই বিপ্লবটার কথা তো আমরা একটু বলি যে এটা বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। একটু আগে যেটা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যত সমাজ পরিবর্তন বলেন বা সরকার পরিবর্তনের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা নেতৃত্ব দিয়েছে, কেননা এরা বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবার, এবং সমাজ পরিবর্তনে এরাই সবসময় নেতৃত্ব দেন। এইবার একটা ব্যতিক্রম দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হলো, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বন্ধ করে দেওয়ার সাথে সাথেই এটা টেক ওভার করলো মুভমেন্টটা কারা? এই প্রাইভেট ইউনিভার্সিটিতে, এবং এরা তুলনামূলকভাবে সমাজে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা সুবিধাভোগী। স্যার এখানে একটু ইন্টারাপ্ট করি। গত এপিসোডে যেরকম আমার এপিসোডে এসেছিলেন 3 জন সমন্বয়ক, নারী সমন্বয়ক, ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে একটা ইউনিটি, আমরা এটাও আমাদের একটা ধারণা ছিল যে পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই দুটার মধ্যে এই যে কানেকশনটা, এবার কিন্তু আমরা শুধু পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি না, মানে শিক্ষার্থীকে একটা ইউনিটে দেখলাম যে স্কুল, নো ম্যাটার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সবাই এক হয়ে গেল। ওরা এটার একটা এক্সপ্লেনেশন দিয়েছে স্যার, খুব সুন্দর। ওরা বললো যে আমরা শুরু করেছিলাম এটা বৈষম্যের আন্দোলনে, কিন্তু পরে আমরা দেখলাম আমাদের তো বাক স্বাধীনতা নেই, আর বাক স্বাধীনতা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু ইউনিভার্সিটি, স্কুল, কলেজ বলে কোনো একটা ডিফারেন্স নেই। আর একটা জিনিস হলো তারা উপলব্ধি করেছে শেষে যে এক দফায় তারা গেছে যে আমাদের কোনো বৈষম্য, কোনো কিছুই আমরা অর্জন করতে পারবো না যদি আমাদের সরকার কাঠামোতে পরিবর্তন না হয়, রাষ্ট্র ব্যবস্থায় যদি একটা স্থায়ী পরিবর্তন যদি না আসতে পারে। ফলে ধাপে ধাপে তারা এক দফায় গিয়েছে কিন্তু এই লক্ষ্যে। এখন যেটা আমরা বলছি যে শিক্ষা ক্ষেত্রে কিন্তু এক ধরনের নৈরাজ্য দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে এবং লালন করা হয়েছে। আপনি দেখেন, আমি সরকারের এটাকে, উদ্যোগটাকে সাধুবাদ জানাই। যারা প্রশাসনের সাথে আছেন, যারা পুলিশের সাথে আছেন, তাদের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন দীর্ঘদিন, তাদেরকে কিন্তু অলরেডি তাদের ব্যবস্থাপনা হয়ে গেছে। কিন্তু একই ধরনের বঞ্চনা, একই ধরনের মানে অপ্রাপ্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু মানুষের আছে। এই ধরনের গুলোতে এখনও তারা হাত দেন নাই, কিন্তু আমি আশাবাদী তারা এইগুলোতে নজর দেবেন। কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে, আমরা কোনো অবস্থাতেই এই ধরনের একটা শিক্ষা কাঠামোর মধ্যে আর ফিরে যেতে চাই না। আমরা একজন শিক্ষক হিসাবে, যেইখানে মানে দুর্নীতি থাকবে, একটা হলো যে একটু ছাত্র শিক্ষকের, যে আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলোর শিক্ষকদের মধ্যে এক ধরনের প্রবণতা, ফিউডালিস্টিক একটা অ্যাটিটিউড আমাদের মধ্যে কাজ করে অনেক সময়। এটা সব জায়গায়, যে আমি বোধহয় সব বুঝি, আমার শিক্ষার্থী শুধু বোঝে। এইবার কিন্তু তারা বুঝিয়ে দিয়েছেন যে আপনি যা বুঝেন ক্ষেত্র বিশেষে আপনার চেয়ে আমি ভালো বুঝি। এটা কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে, এবং এটা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে প্রজন্ম দাঁড়িয়েছে সেই প্রজন্মের সামনে আমরা নিজেদেরকে মর্যাদার জায়গায় প্রতিষ্ঠা করতে পারবো না। এখন আমি যেটা প্রত্যাশা করছি, একটু হাসনাত ভাইও আগে একটা বলছেন যে এখন সরকারের উচিত হচ্ছে দ্রুততার সাথে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি স্বাভাবিকীকরণের জন্য উদ্যোগ, সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এটার যে যা যা করার সেখানে। এখন আমরা একজন শিক্ষা উপদেষ্টা পেয়েছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত একজন বাংলাদেশের না শুধু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গুণী অর্থনীতিবিদ, শিক্ষাবিদ। আমরা প্রত্যাশা করি এই যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকার কিন্তু আপনি স্বাভাবিক কোনো সরকার না। এখানে বিভিন্ন শ্রেণী পেশার দেশের মানে শ্রেষ্ঠ মানুষগুলো এখানে আছেন, এবং এমন একজন যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি আমাদের বাংলাদেশকে বিশ্বে প্রতিনিধিত্ব করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা প্রত্যাশা করি, আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে, আমাদের হতাশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মানুষ এমনকি পতিত স্বৈরাচারের সাথে যারা যুক্ত আছেন অব্যাহতভাবে তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে আগেই তো ভালো ছিল। আমরা এটার তীব্র নিন্দা করি। আপনি 16 বছর ধরে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, আর বিপ্লব পরিবর্তন যখন হয় তখন কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। আপনি দেখেন, বাংলাদেশে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর 7 দিন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে ছিল না। এই বিপ্লবীরাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বটা পালন করেছে। ফলে আমি শেষ কথাটা বলতে চাই যে শিক্ষাঙ্গন সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে যে হতাশা তৈরি করার যে একটা চেষ্টা করা হচ্ছে, এটা করা উচিত না। আরেকটা জিনিস হলো, আমরা সবাই হুমড়িকে আমাদের দাবিগুলো নিয়ে পড়ছি। আমি একজন শিক্ষক হিসাবে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি সবার কাছে অনুরোধ করব যে শত শত প্রাণের বিনিময়ে যে অর্জনটা হয়েছে, সেই অর্জনটার জন্য আপনি 16 বছর অপেক্ষা করতে পারছেন,
এখন আপনি 16 দিন না, আপনি 3 মাস অপেক্ষা করেন, ওনাদেরকে একটু সুযোগ দেন, সময় দেন এবং সবাই সময় একসাথে সুযোগ দিন। আমাদের দাবিগুলো নিয়ে জি। এই সরকারকে বিব্রত না করার জন্য আমি অনুরোধ করছি, সবাই প্রতি একটা অনুরোধ থাকবে। হাসানাত স্যার, আপনার কাছে যাব। আমরা এই যে আজকে কালকে থেকে যে নিউজটা দেখছিলাম যে এইচএসসি পরীক্ষার্থীরা তারা যে কয়টা পরীক্ষা দিয়েছে আগে, এই যে একটা গ্যাপ পড়লো এই জুলাই এই রেভলিউশনের জন্য, তারা বাকি পরীক্ষাগুলো বর্জন করে তারা চাচ্ছিল অটো পাস, বাট এটা যেটা করা হয়েছে যে তাদেরকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এটা একটা সুরাহা দেওয়া হচ্ছে। আপনি এটাকে স্যার সাপোর্ট করছেন কিনা বা এখানে, এবং এটা যেটা ঘটেছে আজকের নিউজ বলছি যে শিক্ষার্থীদের সচিবালয়ে ঢুকে পড়ার মতো অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি এবং সমমানের পরীক্ষা বাতিল করা হলেও আরও চিন্তাভাবনার অবকাশ ছিল বলে মন্তব্য করেছেন আজকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এটা একটু কোট করলাম। আমি প্রথমত একজন শিক্ষক হিসাবে আমি জানি না আমার ছাত্র বন্ধুরা কিভাবে নেবে, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই অটো পাসের বিষয়টি যখন কোভিডের মধ্যে যখন অটো পাস, তখনও ভালো লাগেনি একজন বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে, যে পরীক্ষা না দিয়ে এই যে ম্যাপিং ট্যাপিং যেটাই আমরা বলি না কেন, এটা খুব ভালো একটা মেসেজ জাতিকে দেয় না বা বিশ্ববাসীকে দেয় না। আপনি যখন এই সন্তানরা আমার দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবে, তারা কি একবারও ভেবেছে যে এই ধরনের রেজাল্টের মাধ্যমে বা যে সার্টিফিকেটটা তারা পাবে সেটা আন্তর্জাতিক বিশ্বে কতটা গ্রহণযোগ্য হবে? আমি মনে করি এটা এখনো ভেবে দেখার দাবির আগে। আপনি আরেকটা কথা বলি যে নটরডেম কলেজের ছাত্ররা তারা সর্বসম্মত সিদ্ধান্ত তারা পরীক্ষায় বসতে চায় এবং পরীক্ষা দিয়ে তাদের রেজাল্ট ঘোষণা করতে চায়, এটা মনে হয় যে সমর্থনযোগ্য নয়। এটা আমি একটা কথা বলছিলেন যে নেতৃত্বে, যে কালেকটিভ নেতৃত্বে বা যে পার্টিসিপেটরি বলেন আপনি বা কনসালটেটিভ বলেন, দেখেন ছাত্ররা তাদের 9 দফা দাবির মধ্যে একটা দাবি আছে ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুদিন পরে একজন নূরকে আমরা পাইলাম, একটা ধারা ফিরলো। তারপরে যখন দেখলো যে প্রত্যেক সরকার আমরা জিতি না, ছাত্ররা আমাদেরকে ভোট দেয় না আর ভোট দেয় না, রাকসুতে 2 যুগ হয়ে গেছে আমরা কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় না। আজকে যদি এই ছাত্র সংসদ ভিন্ন নামে যদি থাকতো, তাহলে ভাইস চ্যান্সেলর মহোদয়রা বা হল সংসদ যদি থাকতো, তো যে অবিচারগুলো চলছে দেশে বা যেগুলোর জন্য ছাত্ররা সংক্ষুব্ধ হলো, অপমানিত হলো, লজ্জিত হলো, ফাইনালি সরকার উৎখাত করলো তাজা রক্ত দিয়ে। আপনি দেখেননি টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, স্যার একজনকে গুলি করি সে পড়ে যায়, পাশে আরেকজন দাঁড়িয়ে থাকে, এই যে দাঁড়িয়ে থাকে যায় না, এই যে তাদের অবস্থা, যে এক ভাই পানি পানি বলে চিৎকার করছে কিন্তু আরেকজন থামছে না, বুক পাতিয়ে দিচ্ছে গুলি করার জন্য। আমি আজকে প্রফেসর সিদ্দিকুর রহমান খানের সাথে সম্পূর্ণ একমতে শুধু বলি যে 16 দিনে আপনাদের দাবির বাক্স নিয়ে বসে গেছেন, একবার কি হাসপাতালে গেছেন? আমার ছাত্ররা সেই বিশ্ববিদ্যালয়ের দীপ মাহমুদ, তার ফার্স্ট ইয়ারের একজন ছাত্র, তার চোখটা কেটে ফেলে দিতে হয়েছে, তুলে ফেলে দিতে হয়েছে, এখনও সে চোখ মেলে তাকাতে পারে না কোনো দিন এই আলো দেখবে কিনা। আপনি দাবি নিয়ে ঘুরছেন সচিবালয়ে, কিন্তু আপনি একবারও তোমার ওই দ্বীপের পাশে যাননি। এই যে প্রায় 5 শতাধিক মানুষ, সন্তানরা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চক্ষু হারিয়েছে, পুলিশ এই হায়নারা চোখ দেখে দেখে গুলি করেছে, কই আপনি তো সেখানে যান না খাবার নিয়ে, ফুলের ঝুড়ি নিয়ে। তাহলে এই যে 16 দিনে যে আপনাদের দাবির যে বিষয়টা, এটা একেবারেই আমি ওনার সাথে শতভাগ একমত যে দয়া করে এগুলো বন্ধ করুন। কারণ আপনি ভুলে গেছেন এই দাবি করার পথটা তৈরি করে দিয়েছে এই চোখ হারিয়ে হাসপাতালে সে শুয়ে আছে, কাঁদতাচ্ছে সে, এখনও লাশের মিছিল দীর্ঘায়িত হচ্ছে। আপনি সেই দিকে চোখ না দিয়ে আপনি দাবি করছেন, এটা করছেন, ওটা করছেন। আজকে রাজনীতিবিদদেরকে শুধু এতটুকু বলি, এই ছাত্ররা জন্যে আপনার একদিনে বাংলাদেশের ইতিহাসে 2600 মানুষের জামিন হয়েছে। একদিনে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আমি আশঙ্কা করি যদি এই ছাত্ররা যদি পথ না দেখাতো, স্বৈরশাসনকে পদত্যাগ না করতো, আজকে উনি হয়তো বাড়িতে ফিরতে পারতেন কিনা, এটা আমার শঙ্কার জায়গা। অনেকেই এই বিষয়গুলো আমি সাধুবাদ জানাই রাজনীতিবিদদেরকে যারা অন্তত কালকে স্পষ্ট করে বলেছেন যে এই রাষ্ট্র মেরামতের জন্য প্রয়োজনে যতদিন সময় লাগে আমরা দেব। এই যে পজিটিভ, আমি সকল রাজনীতিবিদদের কাছে অনুরোধ করবো এই কাজটি করবে। ছাত্রদের কাছে আমি অনুরোধ করবো যে তাদের মূল কাজ কিন্তু ক্লাসরুমে ফিরে যাওয়া, কারণ ভুলে গেলে চলবে না। ইতিমধ্যে আমরা কিন্তু 2 মাস পিছিয়ে গেছি, সেই কবে 5 তারিখে পরীক্ষা বন্ধ হয়ে গেছে, আমরা এখন এই মাসে। অতএব এগুলো চলবে। আমাদের তো অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে, সেই সরকারের দায়িত্ব এখন তাদের রিপ্রেজেন্টেটিভ আছে এবং তাদের মূল কাজটি হলো যে তাদেরকে পথ দেখানো, যে আপনাদের এই 9 দফা ভুলে গেলে চলবে না। কিন্তু এই 9 দফা দাবির প্রত্যেকটি দফা কিন্তু এই তরুণ প্রজন্মের এই রক্ত দিয়ে অর্জন যদি আমরা করতে না পারি, তাহলে জাতি যদি পথ হারায়, এই দেশকে কিন্তু আর কোনোদিন খুঁজে পাবেন না। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরিশেষে এতটুকু বলি শিক্ষা ব্যবস্থার কথা, যে কোথায় আমাদের প্রতি অশ্রদ্ধা।
একজন বেনজিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড খ্যাত একটা বিশ্ববিদ্যালয়, সেখানে তাকে পিএইচডি দেওয়া হয়, ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না। আবার দেখলাম যে পতিত সরকারের প্রধানমন্ত্রীর, আমি সিদ্দিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এগুলো আমাদেরকে খুব শিক্ষক হিসাবে আমাদেরকে লজ্জিত করে, যে তোফাজ্জল হোসেন সাহেবের সুস্থ ছেলেকে প্রতিবন্ধী বানিয়ে যখন ভর্তি করা হয়, নিশ্চয়ই এই প্রতিবন্ধী কোটার জন্য একটা যাচাই বাছাই কমিটি থাকে, সেই কমিটি থেকে শিক্ষক ছিলেন না। কেন আমার ছাত্ররা আমাকে শ্রদ্ধা করবে? কেন করবে শ্রদ্ধা? শ্রদ্ধার জায়গায় যদি আমি না নিয়ে যাই। তো এই যে অবিচারগুলো হয়েছে, এগুলো আমাদের এই সন্তানদেরকে ক্ষুব্ধ করেছে, তুই তুকারি করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। এই 2000 সনে বা এই স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণকারী আমার তরুণ সন্তানদেরকে রাজাকার বলা হয়েছে, তারা মেনে নিতে পারেনি। রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে তারা এই দেশকে ভালোবাসে, রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে যে এই দেশের গণতন্ত্রহীনতা তাদেরকে সংক্ষুব্ধ করেছে। রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছে বিভিন্ন কারণে, তাদের জুলুম নির্যাতন, ছাত্ররা কিন্তু একটা লাশ পরে, রাজনীতিবিদরা একটা লাশ পড়লে পালিয়ে যেতে দেখেছি আমরা, এরা কিন্তু পালিয়ে যায়নি, ওই যে দাঁড়িয়ে কিন্তু লড়াই করেছে। একজন 4 বছরের মেয়ে হেলিকপ্টার দেখবে বলে ছাদের উপরে উঠেছে, হেলিকপ্টারকে গুলি করে হত্যা করা হয়েছে, ভুলে গেলে চলবে না। এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আমি অনুরোধ করব তাদের একেবারেই রাষ্ট্রীয় সম্মানে যেন সারা জীবন দেখা যায়। এই যে দ্বিতীয় স্বাধীনতা, আজকে আমি কথা বলছি এখানে, এই কথা বলে যদি এই কথাগুলো যদি আজ থেকে 1 মাস আগে বলতে পারতাম, ভাই পতিত সরকারের 10 বার আমাকে ভাবতে হতো যে আমি এই কথাগুলো বলে নিচে যেতে পারবো তো। কিন্তু এই যে স্বাধীনতা ফিরে দিল, এটাকে নষ্ট করা যাবে না। আরেকটা জিনিস, যে দেশ পরিচালনা করবে কিন্তু রাজনীতিবিদরা, এই বৈষম্য বিরোধী ছাত্ররাও নয় এবং অন্য কেউ নয়, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও চলে যাবেন। রাজনীতিবিদদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ করবো যে সাংবিধানিকভাবে একটি ক্রেডিবল, অংশগ্রহণমূলক, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করার জন্য, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে, এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ এই রাষ্ট্রের মালিক তো জনগণ, সেই মালিকানা শেখ হাসিনা ছিনতাই করে নিয়ে গেছিল, ছাত্ররা সেই ছিনতাই কিন্তু গণতন্ত্র ফিরে দেওয়ার একটি পথ তৈরি করেছে। সেই পথ ধরে অন্তর্বর্তী সরকার হাঁটবে, জনগণের সরকার নির্বাচিত হবে, সেই সরকার দেশকে সঠিকভাবে পরিচালনা করবে, এটাই প্রত্যাশা আমাদের। ওমর, আপনার কাছে এবার আর একটু ডিফারেন্ট টপিক, বাট শিক্ষা নিয়ে বলবো, স্পেসিফিক্যালি ইউনিভার্সিটির শিক্ষা নিয়ে, যে আমরা বাংলাদেশের উচ্চ শিক্ষার যে গুণগত মান, এটা নিয়ে একটা বিতর্কই বলবো যে চলে আসছে দীর্ঘদিন ধরে, যে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য যদি আমি বলি যে বাস্তবতায় উচ্চশিক্ষা ব্যবস্থার, মানে আমরা যদি বলি যে এই বাস্তবতা আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার কি দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারছে কিনা ইউনিভার্সিটির এই সাইড থেকে, আর যদি না মনে হয় আপনার, তাহলে গ্যাপটা কোথায় আছে? পারছে নিশ্চয়ই, আবার পারছেও না। আমার এখানে আপনি ব্রেইন ড্রেইনের কথাটাও একটু এনেন, ওটাও আমি জানতে চাচ্ছি। ক্রাইসিসের যে জায়গাটা আছে, আমার ধারণা এই আন্দোলনের পরে এই প্রশ্নের রেলেভেন্সটা অনেক বেশি বেড়েছে আর কি। আমার ধারণা পারছি। আমি যদি আবারও প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি বলি, আমাদের ছাত্রদের মধ্যে এমন অনেকে আছেন যারা গত 1 দশকের মধ্যে এমন কিছু এন্টারপ্রেনারিয়াল ভেঞ্চার তৈরি করেছেন যেগুলো শুধু বাংলাদেশে না, বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। আপনি পাঠাওয়ের কথা বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই এটা তৈরি করেছেন। সুতরাং আমরা যে বাংলাদেশের যত কর্পোরেট আছে, সেই কর্পোরেটে আমাদের রিপ্রেজেন্টেশন আছে। পাবলিক ইউনিভার্সিটির কথা স্যারা বলছিলেন যে বাংলাদেশের সার্বিক নেতৃত্বে পাবলিক ইউনিভার্সিটির একটা বড় স্টেক হোল্ডার আছে, হচ্ছে না তা না। কিন্তু আমি যেটা মনে করি, বিশ্ববিদ্যালয়ে আমাদের মূল শিক্ষার যেই ফিলসফি, এই ফিলসফি নিয়ে আমাদের একটু র্যাডিক্যালি ভাবতে হবে। আমরা যখন ইন্টেলেকচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলি, আমরা ইন্টেলেক্টের কথা বলি, আমার মনে হয় যে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষার মূল প্রশ্নটা হওয়া উচিত হচ্ছে আমরা কি ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করার পরিবেশ তৈরি করছি কিনা আমাদের ছাত্রদের মধ্যে। পাবলিক ইউনিভার্সিটিতে পাওয়ার ডিস্টেন্স যেটাকে আমরা বলি, শিক্ষক এবং ছাত্রের মধ্যে দূরত্ব, এটা অনেক বেশি মনে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ছাত্র হিসেবে আমার। প্রাইভেট ইউনিভার্সিটিতে এসে আমি দেখেছি এটা অনেক কম। কিন্তু যেটার অভাব আমি 2 জায়গাতে খুব বেশি বোধ করেছি, যেহেতু একটা ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ে এসেছি, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা তৈরি করতে হবে আমাদেরকে। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যে লিমিটেশনসের জায়গাটা আমি দেখি, সেখানে সেই জায়গাটা হচ্ছে যে আমরা অনেক বেশি মার্কেট ওরিয়েন্টেড একটা চিন্তাভাবনা তৈরি করি স্টুডেন্টদের মধ্যে। সুতরাং তাদের মধ্যে ক্যারিয়ারিস্ট হওয়ার বা ক্যারিয়ারে অনেক বেশি সাকসেসফুল হওয়ার একটা চিন্তা তৈরি হয়। কিন্তু সেইখানে যে বিষয়টা আমি
ইন্ট্রোডিউস করতে চাই অনেক বেশি, সেটা হচ্ছে যে তাদের ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, প্রশ্ন করার ক্ষমতা তৈরি করা। এটা তো আমাদের তার মানে এডুকেশন সিস্টেমের ভিতরে পড়ানোর যে ধরনটা সেটাতেই আনতে হবে। এবং কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি কি তার মানে এটা করছে না নাকি কম করছে? না, নিশ্চয়ই করছে, কিন্তু এই ব্যাপার এই জায়গাটাতে আমাদের অনেক বেশি সামনে যাওয়ার সুযোগ তৈরি হবে আমি আশা করি। কারণ হচ্ছে যে ধরনের ইনোভেশন আমরা আশা করি ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, সেই ইনোভেশনের জায়গায় বাংলাদেশে অনেক বেশি দূরে যাওয়ার সুযোগ আছে। এই ক্ষেত্রে একটা যে বৈপরীত্যের জায়গাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি আইদার ক্যারিয়ার ফোকাসড, আবার অনেক বেশি পেপার ফোকাসড। আমরা যখন পেপার রাইটিংয়ের কথা বলছি, একাডেমিক প্রোডাকশনের কথা বলছি, সেই পেপার যারা লিখছেন, যারা প্রডিউস করছেন, তারাও ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নিজেরা কতটুকু বুঝছেন এই ব্যাপারে একটা টিচার্সদের এন্ড থেকে বলছেন যে টাইপ অফ কোশ্চেনস যেগুলো করা হয়, I am placing myself in that position as well. সুতরাং এই ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বাড়াইতে হবে আসলে। ওকে স্যার, আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন মনে হয়? আবার আমি ফিরে আসবো, মোর আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে। আমি একসাথে শেষ করতে চাচ্ছিলাম, আমাকে একটু শেষ সুযোগ দেওয়ার জন্য আর কি বলছিলাম, সেটা হলো ওমর যেটি যুক্ত করেছেন, আমরা শুধু মার্কেট ওরিয়েন্টেড কোনো বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু শুধু এটা না। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে যে আমাদের বিদ্যমান যে জ্ঞানগুলো আছে, বিশেষ করে ক্লাসিক্যাল নলেজ যেগুলো, সেখানে নার্চার করাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা দায়। আর আপনি যেখানে ধরেন বাজারমুখী মানব সম্পদ তৈরি করার জন্য সেখানে বিশ্ববিদ্যালয় লাগে না, অনেক ক্ষেত্রে বাজারমুখী, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনার ক্লাসিক্যাল নলেজ যেটা, সেটাকে আপনার নার্চার করতে হবে এবং এক অব্যাহত চর্চার মধ্য দিয়ে আবার নতুন জ্ঞান সৃজন, নতুন জ্ঞান রাজ্যে কিছু আপনার সংযোজনের এটাও দরকার লাগবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান যে ব্যবস্থাপনা, সেটা যথেষ্ট নয় বলে আমি মনে করি। সেটা পাবলিক প্রাইভেট দুই জায়গায় এখানে কাজ করার। আর শেষ একটা আমি এটা বলেই রাখছি যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন, আমাদের যে উত্তর প্রজন্মের যারা এই নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ করব। 1972 সালে স্বাধীনতার পর একটা পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষায় বই খুলে দিয়ে তাদের, যেহেতু তাদের স্যাক্রিফাইস, সেটার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত 72 সালে কেউ পাশ করেছেন, সেটা যদি শুনে কেউ, তাকে তাচ্ছিল্যের চোখে দেখা হয়। আমি অনুরোধ করব আমাদের বাচ্চারা যেটা বলছেন যে আরও যদি চিন্তা ভাবনার সুযোগ থাকে, যে তোমরা লড়াই করেছো মেধা, কোটা না মেধার জন্য, তোমাদের মেধার অন্ততপক্ষে সময় নিয়ে যদি সুযোগ থাকে, সেটাকে আরও পুনর্বিবেচনা করে যদি হয়, তোমরা তোমাদের গায়ে অন্ততপক্ষে এই 72-এর যে তাচ্ছিল্য, সেই তাচ্ছিল্যের জন্য মানে কালিমাটা যেন না লাগে, এটা আমি একটা অনুরোধ করব আমাদের রিথিং করার জন্য। স্যার আপনার সাথে একটা ব্যাপার একটু কমপ্লিমেন্ট করি, আমি পুরোপুরি একমত, বাট একই সাথে আমি এখানে আত্মসমালোচনার একটা জায়গাতে নিজেকে রাখতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি এডুকেশন সিস্টেম থেকে শুরু করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এডুকেশন সিস্টেমে এই প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে যে আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে কেন পারলাম না যেখানে আমাদের ছাত্র সচিবালয়ের গেট ভেঙে পরীক্ষা পেছানোর দাবি করতে পারে, বাতিলের দাবি করতে পারে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এখানে আমাদের শুদ্ধির জায়গা আছে। এবং শুদ্ধির জায়গাটা হচ্ছে যে আমরা প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনে যে স্ট্রাকচারটা এখন ফলো করছি, উই হ্যাভ টু ড্রাস্টিক্যালি রিথিঙ্ক দিস। সুতরাং আমাদের স্কুল ব্যবস্থাতে এখনও যেই কলোনিয়াল ক্লাস বেস সিস্টেম এখন রয়ে গেছে, আমি যদি অর্থবিত্তের দিক থেকে উচ্চ হয়ে আমি ইংলিশ মিডিয়ামে পড়তো, উচ্চ মধ্যবিত্ত হলে আমি বাংলা মিডিয়ামে পড়বো, নিম্নবিত্ত হলে মাদ্রাসায় পড়বো, এই ক্লাস বেস সিস্টেমটাকে রেখে আমরা অ্যাকাউন্টেবল কোনো জেনারেশন তৈরি করতে পারবো না। সুতরাং আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইবো এই জুলাই রেভলিউশনের পরে, যেখানে একজন শিক্ষার্থী এই যে দাবি তারা আছে করছেন, এই ব্যাপারটাকে তাদের সেলফ রেসপেক্টের জায়গা থেকে তারা করবেন না, কিন্তু সেই পরিবেশ আমরাও তৈরি করতে পারিনি। এই প্রশ্নটা আমাদের এন্ড থেকেও, মানে টিচার্সদের এন্ড থেকেও অনেক দায়িত্ব আছে। আমি একটু ছোট করে শুধু এতটুকু বলি, সেটা হলো যে সেটা তো নাই। একটা দেশে কত ধারার শিক্ষা ব্যবস্থা, আপনি মাদ্রাসার কথা যদি বলেন, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, বহু রকম একটা জায়গায় নিয়ে আসেন, বা যেটা আমার ভাই বললেন, এগুলো হওয়া দরকার। আমি একটা দেখেন কেন আমরা দক্ষ মানব সম্পদ গড়তে পারছি না। আমি ছোট করে কয়েকটা কথা আপনাকে বলি। আমাদের দেশে বেশ কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, তার মূল লক্ষ্যই ছিল বিজ্ঞান শিক্ষার উৎকর্ষতা সাধন করা। আপনি সেখানে কেন নাট্যকলা পড়াচ্ছেন, কেন চারুকলা পড়াচ্ছেন,
কেন বাংলা পড়াচ্ছেন, কেন বিজনেস পড়াচ্ছেন? আপনাকে তো বলাই হয়েছিল আপনি বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করবেন। আছে পার্শ্ববর্তী কোনো দেশে এরকম? সেটি নাই। তাহলে আপনি বিজ্ঞান চর্চা করার কথা করলে আপনি বিজনেস শিখান, আপনি চারুকলা শিখান, গোড়াতেই তো গলত। আপনি নজরুল চর্চা করার জন্য নজরুল বিশ্ববিদ্যালয় করলেন, জানতো সেখানে নজরুলের চর্চা হয় না অন্য কিছু চর্চা হয়। আপনি সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করলেন রবীন্দ্র চর্চা করার জন্য। আপনার লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্ট। আপনি পড়াচ্ছেন কি সেখানে? মার্কেটিং পড়াচ্ছেন, HRM পড়াচ্ছেন। এখানে রবীন্দ্র এবং নজরুলের নামে বিশ্ববিদ্যালয় হয়েছে মানে ওই স্পেসিফিক ওনাকে চর্চা করার জন্য করা হচ্ছে, এইটা বোধহয় একটু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের এখানে ভাই উদ্দেশ্যের মধ্যে আছে। আমি আরেকটা আছে সেখানে একটু বলি। তারপর ইসলামী বিশ্ববিদ্যালয় করা হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য আছে যে ইসলামী শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয়। আপনি তো কই সমন্বয় করছেন না। আপনি তো সমস্ত ঢালাওভাবে মানে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা বহির্ভূত বিষয়গুলোকে আপনি দিয়ে যে এক ধরনের ব্লেন্ডিং করার চেষ্টা করছেন, তো কোনটা তো হচ্ছে না। আমার কথা হলো আপনি যে উদ্দেশ্যে, এবং সবচেয়ে বড় কথা গত 18টি বছরে গভর্নিং বডির নামে বেসরকারি কলেজে মাস্টার্স খোলা, অনার্স খোলা এবং শিক্ষক নিয়োগের নামে যে নিয়োগ বাণিজ্য, টাকা দিয়ে রীতিমতো শিক্ষক নিয়োগ না করে কামলা নিয়োগ করা গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনি বিশ্ববিদ্যালয় করবেন নর্থ সাউথ, আপনি স্কুলে পড়ানোর শিক্ষক নেই। স্যার আমরা এটা নিয়ে আবার মনে হয় আরেকটা এপিসোডে আরো বিশদ আলোচনা করতে হবে আসলে এই বিষয়টা নিয়েও। আজকে আমাদের সময় একেবারেই শেষ। ওমর নাসিফ আব্দুল্লাহ, এম সাদিকুর রহমান স্যার এবং হাসানাত আলী স্যার, আপনাদের তিনজনকে এনটিভি স্টুডিওতে আসবার জন্য, এত সুন্দর একটি আলোচনা করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।